করিয়াছি বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার, শতপাপ করে হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। কে তোমায় বলে বারাঙ্গনামা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সতী সম সীতামায়। কাব্য রচনা করলেন এবং সেখানে যে কবিতাগুলো তিনি লিখলেন সমাজ সংস্কারমূলক। আমি সাম্যবাদী কবিতার দুটি কবিতা নিয়েই কথা বলবো, সবগুলো নিয়ে তো বলা সম্ভব না। প্রথমটি হচ্ছে বারাঙ্গনা এবং দ্বিতীয়টি হচ্ছে নারী। আমার মনে হয় আমরা সাম্যবাদী কবিতা নিয়ে অনেক কথা বলি, সাম্যবাদী কাব্য নিয়ে অনেক কথা বলি, কিন্তু কিছু কবিতা নিয়ে আমাদের কম কথা বলা হয়ে ওঠে তুলনামূলক। তেমনই একটি কবিতা আমি মনে করি বারাঙ্গনা। বারাঙ্গনা শব্দটির অর্থ খুব সহজভাবে বললে বারাঙ্গনার দ্বারা এমন নারীদেরকে বোঝানো হয় যারা পতিতাবৃত্তি করে থাকে। তো এই যে সমাজের একটা শ্রেণীর নারীদেরকে তিনি তার কাব্যে উঠিয়ে নিয়ে এলেন যখন তার বয়স মাত্র 25 বছর। এবং সেই কবিতায়, এই কবিতাটা পড়লে আমি খুবই সারপ্রাইজড হয়ে যাই যে কিভাবে তিনি লিখেছেন এই কবিতায়। কে তোমায় বলে বারাঙ্গনামা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সতী সম সীতামায় বা সীতা সম সতীমায়। এই লাইনটাই তো আসলে কতটা ভাবার মতো একটা কথা। মানে আমরা যাদেরকে থুতু দিচ্ছি, আমরা যাদেরকে সমাজে একসেপ্ট করতে পারছি না, সেই এখনই এই অবস্থা, সেই সময় কবি বলেছেন যে কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতাসম সতীমায়। এই লাইন দ্বারা আসলে আমরা বুঝতে পারি যে কবি নজরুলের কাছে কোনো মানুষই এক বিন্দু কম ছিলেন না, এক বিন্দু বেশি ছিলেন না। প্রত্যেক মানুষকে তিনি যথোপযুক্ত সম্মান করেছেন, প্রত্যেক মানুষকে একই কাতারে নিয়ে এসে তিনি দাঁড় করিয়েছেন। এই কবিতারই শেষের 2 লাইনে তিনি বলছেন, অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। মানে একবার ভাবেন, এই দুটো লাইন আমি তো চিন্তায় পড়ে যাই যে সেই সময় কবি লিখেছেন এই কথা, যে অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। এই যে সমাজের এই দিকগুলো তুলে আনা কবির কবিতায়। এরপরে আরেকটি কবিতা, এটি তো অনেক বিখ্যাত কবিতা, আমরা সবাই জানি, নারী কবিতা। নারী কবিতায় কবির নারী কবিতা 2টি আছে। একটি সাম্যবাদী কাব্যে যে নারী, সেখানে আমরা নারী পুরুষের সাম্যের দিকটা দেখি। আরও একটি কবিতা আছে, সেই কবিতাটির নামও নারী, সেখানে কবি একদম নারীকে ভালোবাসার জায়গায় রেখে প্রেমিকা রূপে সেই কবিতাটি রচনা করেছেন। তো সাম্যবাদী কাব্যে আমরা যে নারী কবিতাটি পড়েছি, সেখানে এই কবিতাটি সবারই পরিচিত, সবাই জানে এই কবিতা। তারপরেও একটা লাইন আমার খুব ভালো লাগে এই কবিতার, সবগুলো লাইনই ভালো লাগে, তার ভেতরে একটি লাইন বেশি ভালো লাগে। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। এই যে কবির নারী পুরুষের ভেতরে সমতা প্রতিষ্ঠা করা, উঁচু নিচুর ভেতরে সমতা প্রতিষ্ঠা করা এবং সকল মানুষকে একই রকম চোখে দেখা, এটাও কিন্তু একটা দুঃসাহসেরই ব্যাপার যে আমি সবাইকে এক জায়গায় এনে একটি কাব্য রচনা করলাম, সেই কবিতা আমি প্রত্যেক মানুষকে একই সমান মর্যাদা দিলাম। এরপরে যে আরও কিছু কবিতা আছে, পাপ কবিতায় কবি বলছেন পাপ করিয়াছি বলিয়া, দুঃখিত, বারাঙ্গনা কবিতাতেই তিনি আবার বলছেন পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার, শতপাপ করে হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। তাহলে এই যে কবির চিন্তা এখানে, যে একটা মানুষ পাপ করেছে, বারাঙ্গনা কবিতায় বলছেন কবি আমি অনেক পাপী, আমি অনেক পাপ করেছি, আমি অনেক খারাপ কাজ করেছি, তাই বলে কি আমার পুণ্য করার অধিকার নেই? মানে এই অধিকার কি আমার কাছ থেকে সৃষ্টিকর্তা কেড়ে নিলেন? না তো। এই যে কবির এই চিন্তাগুলো ভীষণভাবে আলোড়িত করে। এছাড়া এরপরে সর্বহারা কবিতা, সর্বহারা আমরা নাম শুনলেই আসলে, সর্বহারা কাব্য আমরা নাম শুনলেই বুঝতে পারি সর্বহারা অর্থাৎ যাদের কোনো কিছুই নেই, নিঃস্ব হয়ে গেছে যারা। এই কাব্য 1926 সালে প্রকাশিত হয়, মোট 10টি কবিতা। সেখানে কবি কাদেরকে আসলে হাইলাইট করেছেন আপনারা একটু খেয়াল করেন যদি, কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, ধীরব শ্রেণী, ধীবর, এই যে ধীরবদের গান, ধীবরদের গান, এই ধীবর কিন্তু জেলে সম্প্রদায়, অর্থাৎ আমাদের যে জেলে সম্প্রদায়েরা আছে তাদের কথা
কৃষকের গান, কৃষাণের গান, শ্রমিকের গান, ধীবরদের গান, ছাত্রদলের গান, কান্ডারি হুঁশিয়ার, ফরিয়াদ, আমার কৈফিয়ত, আরও বেশ কিছু কবিতা। তো এই যে সমাজের একদম রুট লেভেলের মানুষদেরকে তুলে নিয়ে একটি পুরো কাব্যগ্রন্থ রচনা, এইটি হচ্ছে সর্বহারা। এখানে কান্ডারি হুঁশিয়ার আমাদের সকলেরই পরিচিত। আমার কৈফিয়ত কবিতাটি যদি আমরা পড়ি, খুব ভালো করে যদি পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি কত উচ্চ মার্গে এই কবিতাটি লিখে গিয়েছেন। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাই বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। অর্থাৎ এই যে নজরুলের আত্মচেতনা এবং এভাবে বলে যাওয়া যে বর্তমানের কবি আমি ভাই, বর্তমানের কবি মানে তিনি সেই সময়ের কথা বলছেন, সেই সময়ের সমস্যাগুলোকে তুলে ধরছেন। ভবিষ্যতের নই নবী, তিনি ভবিষ্যতের নবী হয়ে থাকতে চান না, বর্তমানকে সংস্কার করতে চান, বর্তমানকে ঠিক করতে চান। কবি ও অকবি যাই বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। এবং এই কবিতার শেষের দিকে আপনারা খেয়াল করবেন যে তিনি বলছেন যে তাকে প্রলোভন দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই যে মানে কবি এখানে যে স্যাটায়ার করে কিংবা ব্যঙ্গ করে যে কথাটি বলেছেন যে আমি একটি মঞ্চে দাঁড়াবো রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য এবং পকেটে আমি লঙ্কার গুঁড়া পুড়ে নিয়ে সেখানে দাঁড়াবো এবং কথা বলতে বলতে হঠাৎ করে আমি লঙ্কার গুঁড়া চোখে দিয়ে আমি কান্না করে দেবো। হ্যাঁ, মানে এই যে কিন্তু তিনি সেগুলোকে একদম নেতিবাচক চোখে দেখেছেন, ধিক্কার জানিয়েছেন যে তিনি এগুলো করবেন না। যাদের পেটে ক্ষুধা, যাদের পেটে জ্বালা, তারা শুধু চায় দুমুঠো ভাত, দুমুঠো নুন। ক্ষুধাতুর শিশু কান্না করে, কচি পেটে তার জলে আগুন। তো এই যে সমাজের এই দিকগুলো তুলে আনা আরও একটি এই সর্বহারা কাব্যে আমাদের এই যে তিনটি কাব্যগ্রন্থ আমরা আজকে আলোচনা করছি, যে তিনটি কাব্য নিয়ে, তিনটি কিন্তু ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত। একই রকম কথাই এসছে, তার ভেতরেও অন্যরকম অনেক কিছু আমরা নিয়ে বসেছি। আর অগ্নিবীণা, যেটি অগ্নিবীণা তো আমি ভীষণভাবে অদ্ভুত লাগে আমার কাছে, আমি সারপ্রাইজড হয়েছি। অগ্নিবীণা কাব্য 1922 সালে, অর্থাৎ 1899 সালে কবির জন্ম। তার মানে 22 বছর বয়সে কিংবা 23-এর কাছাকাছি বয়সে কবি অগ্নিবীণা কাব্য লিখে ফেললেন, যেখানে আমরা জানি যে বিখ্যাত বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা নিয়ে হয়তো অনেক কথা হবে, কারণ আমি বিদ্রোহী কবিতার দিকে যাচ্ছি না, বিদ্রোহী কবিতার ব্যাপারে ব্যাখ্যা শুনবো। মুমু আপু যে কবিতাটি পড়লেন, রক্তাম্বর ধারিণী মা, এই কবিতাটি রক্তাম্বর কর্মা এবার জ্বলে পড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। অদ্ভুত একটি কবিতা, আগমনী কবিতা। ম্যাম বলছিলেন প্রথমেই যে নজরুলের যে ছন্দের ব্যবহার, যে বিস্ময় এই ছন্দের ভেতরে। আপনারা আগমনী কবিতা যদি পড়ে দেখেন, একই রণবাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দামাদ্রিমি ধ্রিমি গমকি গমকি, ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে, বনহি ফিনিকি চমকি চমকি, ঢাল তলোয়ারে ক্ষণ ক্ষণ, একই রণবাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন। মানে এই ছন্দ কিভাবে মাথায় আসে একজন 22 বছর বয়সী তরুণের? অদ্ভুত একটা ব্যাপার। এরপরে কামাল পাশা, তুর্কি বীর কামাল পাশাকে নিয়ে লেখে, এটিও অদ্ভুত ছন্দের, স্বরবৃত্ত ছন্দের কবিতা। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই। এই যে আবার ধূমকেতু কবিতায় বলছেন আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। এই যে কবিতাগুলো, আবার প্রলয় উল্লাস কবিতা, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ একই দিকে আনন্দ, একই দিকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কথা, মানুষের মধ্যে প্রতিষ্ঠা সৃষ্টি করা, অদ্ভুত একটা ব্যাপার বলে মনে হয়। আবার খেয়াপাড়ের তরণীতে যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপাড়, বজ্রের ঋতুর্যে গর্জেছে কে আবার। তো এই নজরুল আমাদের কাছে আসলে সুপরিচিত, তার বিদ্রোহী সত্তা কিংবা সমাজকে চ্যালেঞ্জ করা প্রতি মুহূর্তে, এবং বিদ্রোহী কবিতায় তো নিজের সত্তাকেও চ্যালেঞ্জ করা। তো এখান থেকে আসলে এই বিদ্রোহী কবির সৃষ্টি নিয়ে কথা বলা, বিদ্রোহী কবির গ্রন্থ নিয়ে কথা বলা, আমি আর কথা বেশি বাড়াতে চাই না। আমি উদ্গ্রীব হয়ে আছি অন্যরা কিভাবে দেখছে এই তিনটি কাব্যকে, কাব্যের কবিতাগুলোকে, সেগুলোও আমি শুনতে চাই। তবে ম্যাম যে একটি কথা বলেছেন সেটিও আমাকে খুব নাড়া দিল এখানে বসেই, যে বিদ্রোহী নামে যে ট্যাগিংটা করা কবিকে। শুধুই কি বিদ্রোহী না, তিনি যেভাবে
গজল লিখেছেন, ইসলামী গজল, যেভাবে তিনি কীর্তন লিখেছেন, এবং নজরুলের কিন্তু একটি ইসলামী গজল আছে যেটি কীর্তনের সুরে লেখা। আমার সঠিক এখন মনে পড়ছে না গানটা, না, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে মদিনা যাব, এই গানটি কিন্তু কীর্তনের সুরে লেখা, ইফ আই এম নট রং। আমি অনেক আগে শুনেছিলাম এই গানটি। তো এই যে মানে আপনারা চিন্তা করেন, ইসলামী একটি গজলকে কীর্তনের সুরে লেখা, এটা তো পুরো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ফেলা, তাই না? আবার এই যে মিথোলজি নিয়ে কিংবা বিভিন্ন ধর্মের বিভিন্ন কিছু নিয়ে কবির যে চিন্তা চেতনা, আমি সেদিন শুনছিলাম এই গানটি খুবই স্বল্পশ্রুত, খুবই অল্প প্রচারিত। গানটির নাম হচ্ছে শ্রীরাধার চিত্রাঙ্কন। এখানে আমি অদ্ভুতভাবে আমি শুধু ভাবলাম যে এই কীর্তনটিতে তিনি বলছেন যে রাধা পটে কৃষ্ণের ছবি আঁকছে, কিন্তু কৃষ্ণের পা আঁকছে না কোনোভাবেই। এত সুন্দর করে পটের ছবি আঁকছে, কিন্তু কোনোভাবেই তাকে দিয়ে পা আঁকানো যাচ্ছে না। তখন ললিতা সখী তাকে জিজ্ঞেস করছেন যে তুমি এত সুন্দর করে তার ছবি আঁকছো, কিন্তু তার পা কেন আঁকছো না? তখন উত্তরে রাধা বলছেন যে আকিলে চরণ যাবে সে পালায়। চিন্তা করুন, আকিলে চরণ যাবে সে পালায়, মথুরায় আমার যাবে সে পালায়। অর্থাৎ মানে কিভাবে সম্ভব? আমি চিন্তা করি যে শ্রীকৃষ্ণের পা আঁকলে সে পালায়ে যাবে, তাকে সে বেঁধে রাখতে পারবে না। অদ্ভুত। আর আরেকটি আমি এখানে বসেই নোট করছিলাম, আমি ম্যামের কথা শুনে, কবির একটি গান, এই গানটি পায়েলা বলে রিনিঝিনি নাচে রূপ মঞ্জুরি শ্রীরাধার সঙ্গিনী। এখানে কবি খুব খুনসুটি করেছেন আমার মনে হয়। কেন? শ্রীরাধার কিন্তু অষ্টসখী ছিলেন, অর্থাৎ তার 8 জন সঙ্গিনী ছিলেন। তো এই গানে কবি সেই সঙ্গিনীর নামটা গোপন রেখে তার অবয়ব সম্পর্কে বলছেন। ভাববিলাসে চাঁদেরও পাশে ছড়ায়ে তারার ফুল, নাচে যেন নিশিথিনী। এখনো পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে তিনি কার কথা বলছেন। তিনি কি চম্পকলতার কথা বলছেন, নাকি বিশাখার কথা বলছেন, নাকি তারার কথা বলছেন, এগুলো বোঝা যাচ্ছে না। এর পরের স্তবকের প্রথম লাইনে তিনি বলছেন নাচে উড়ায়ে নীলাম্বরী অঞ্চল। এই যে রাধার যে অষ্টসখী, এই অষ্টসখীদের কিন্তু প্রত্যেকের শাড়ির রং আলাদা, তারা একই রঙেরই, তারা প্রত্যেকে যে রঙের শাড়ি পরে সবসময় সেই রঙের শাড়িই পরে। তো এই যে নীলাম্বরী অর্থাৎ নীল রঙের শাড়ি, এখানে গিয়ে বোঝা যাচ্ছে যে কবি আসলে চম্পকলতার কথা বলছেন, যার শাড়ির রং নীল। তো আমি আসলে মনে করি যে ওনার সৃষ্টি সম্পর্কে কথা বলার মতো মানে ধৃষ্টতাও আমার আসলে করা উচিত না। তারপরেও আমি যতটুকু এই ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু বুঝতে পেরেছি আমি সেটি বলার চেষ্টা করলাম। বলার থেকে বেশি আসলে শুনতে চাই আজকে। সকলকে অনেক অনেক